আজ থেকে শুরু হলো আমাদের পাটিগণিতের ক্লাস। পাটিগণিতের যে প্রথম অধ্যায় সেটি হলো সংখ্যার ধারণা। আমি পাটিগণিত বা যে কোনো অধ্যায়কে প্রথমে বেসিক আলোচনা দিয়ে শুরু করি এবং এরপর প্রিভিয়াস কোশ্চেন এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো দিয়ে অধ্যায় শেষ করার চেষ্টা করি। এখানে দেখে অনেকেই মনে করতে পারেন যে এই বিষয়গুলো একেবারেই বেসিক 1-2 বাচ্চাদের জন্য, আমি পরে থেকে করব। আসলে গণিতের যারা কিছুই পারেন না তাদের কথা বিবেচনায় রেখেই আমি ক্লাসটিকে এভাবেই সাজিয়েছি, যা কেউ যদি বাসায় বসে একদম বিনামূল্যে চাকরির প্রস্তুতির গণিতের অংশের প্রস্তুতি নিতে চান, আমি তাদেরকে শুরু থেকে ভিডিওগুলো দেখার পরামর্শ দিচ্ছি। তো আমরা সংখ্যার ধারণা অধ্যায়ে শুরু করতেছি। প্রথম আলোচনা হচ্ছে প্রতীক। মানুষ মনের ভাব প্রকাশের জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করে তাকে প্রতীক বলে। যেমন স্বরে অ, ক, এ, বি, ১, ২, তারপর আরবি বর্ণের আরবি হরফ আলিফ বা হার্ট চিহ্ন, তারপর হচ্ছে অ্যারো চিহ্ন, প্লাস, স্টার ইত্যাদি। যে কোনো কিছু আমরা যার মাধ্যমে মনের ভাব প্রকাশ করি সেগুলোই হচ্ছে প্রতীক। এখন যেহেতু আমরা গণিতের আলোচনা করতেছি তাই আমরা শিখব গাণিতিক প্রতীক কী। গণিতশাস্ত্র আলোচনার জন্য যে সকল প্রতীক ব্যবহার করা হয় সেগুলোই গাণিতিক প্রতীক। যেমন প্লাস, মাইনাস, ইনটু, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, গ্রেটার দেন, এক্স, রুট ওভার ইত্যাদি। অর্থাৎ আমরা ছোট থেকে বড় হতে হতে গণিত বইয়ে যে সকল চিহ্ন দেখে আসতেছি সেগুলি হচ্ছে গাণিতিক প্রতীক। গাণিতিক প্রতীকের পর আমরা যেটা জানবো সেটা হচ্ছে অঙ্ক প্রতীক। গণিতে ০ থেকে শুরু করে ০, ১, ২, ৩ থেকে ৯ পর্যন্ত এই ১০টি প্রতীককে অঙ্ক প্রতীক বলে, যার মধ্যে ০ হলো সহায়ক অঙ্ক ও বাকিগুলো হলো সার্থক অঙ্ক। তো পরবর্তীতে এর ক্লাসিফিকেশনে আমরা সহায়ক ও সার্থক অঙ্ক সম্পর্কেও জানব। তার এখন আসি সংখ্যা প্রতীক। একাধিক অঙ্ক ও নির্দেশক পাশাপাশি বসলে, এখানে নির্দেশক বলতে আর্টিকেল বোঝানো হয়েছে, পাশাপাশি পাশাপাশি বসলে যা হয় তাই সংখ্যা প্রতীক। ১০, ১২, ৯৯, ৯-এর সাথে টি, ২০-এর সাথে জন, ১০,০০০ ইত্যাদি হচ্ছে সংখ্যা। অর্থাৎ এই যে দুইটা ডিজিট বসলে তো আমরা সংখ্যা বলবোই, তবে একটি ডিজিটকেও সংখ্যা বলবো, তবে তার সাথে একটি নির্দেশক বা আর্টিকেল থাকতে হবে, তাহলেই আমরা কেবল সেটিকে সংখ্যা প্রতীক বলতে পারি। এরপর আসে প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক হচ্ছে আসলে যার মাধ্যমে কোনো কিছু প্রক্রিয়াজাত করা হয়, বাড়ানো হয় অথবা কমানো হয়, সেগুলোই হচ্ছে প্রক্রিয়া প্রতীক। প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, এইগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক। এর মাধ্যমে আমরা যোগ এবং বিয়োগের মাধ্যমে ধীরে ধীরে বাড়াই বা কমাই, গুণ এবং ভাগের মাধ্যমে দ্রুত যে কোনো জিনিস বাড়ানো হয় অথবা কমানো হয়। এরপর আমরা সম্পর্ক প্রতীক নিয়ে আলোচনা করব। সম্পর্ক প্রতীক কি? সম্পর্ক প্রতীক হলো সমান চিহ্ন, বড়, ছোট, অথবা এগুলো থেকে সমান চিহ্ন কেটে দিয়ে সমান নয়, বড় চিহ্ন কেটে দিয়ে বড় নয়, ছোট চিহ্ন কেটে দিয়ে ছোট নয়, এই চিহ্নগুলোকে আমরা সম্পর্ক প্রতীক হিসেবে বিবেচনা করি। এখন সম্পর্ক আসলে কি জিনিস, এটা যদি একই ক্লাসে দুজন শিক্ষার্থীর মধ্যে আলোচনা করি তাহলে সেটি হচ্ছে তারা দুজন লেভেল হচ্ছে সমান, তারা দুজনেই যদি নবম শ্রেণীতে পড়ে তারা দুজনেই নবম শ্রেণীর স্টুডেন্ট। কিন্তু যদি একজনকে নবম এবং একজনকে অষ্টম শ্রেণীর বিবেচনা করি তাহলে একজন বড় আর একজন হচ্ছে ছোট। কাজেই এই যে সমান চিহ্ন, বড় এবং ছোট চিহ্নের মাধ্যমে যে দুইটা পদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয়, এই কারণেই এগুলোকে বলে সম্পর্ক প্রতীক। তবে যার সম্পর্ক নির্ণয় করব সবসময় যেটা বামে থাকবে সেইটাকে আমরা বিবেচনায় নেব, সেইটাকে সবসময় বিবেচনা, অর্থাৎ এখানে এক্স বড় ওয়াই মানে হলো এক্স ওয়াই এর চেয়ে বড়। আবার একইভাবে যদি ওয়াই লেস দেন জেড হয় তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ওয়াই হচ্ছে জেডের চেয়ে ছোট। এরপর হচ্ছে অন্যান্য অপারেটর। অন্যান্য অপারেটর বলতে আমরা গণিতে অনেক সময় স্কোয়ার বা বর্গ, কিউব বা ঘন, রুট ওভার বা বর্গমূল, স্কোয়ার, ঘনমূল, তারপর হচ্ছে এটাকে বলা হচ্ছে, এই চিহ্নটির নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল এক্স, যেটাকে আমরা এই চিহ্ন এবং এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করে থাকি। তারপর এটাকে বলা হচ্ছে মডিউলাস বা পরমমান, এটাকে কোণ চিহ্ন, তারপর ত্রিভুজ চিহ্ন, তারপর সর্বসমুখ চিহ্ন ইত্যাদি আরও যে অন্যান্য চিহ্ন ব্যবহার করে সেগুলোকে আমি অন্যান্য অপারেটর
হিসেবে ব্যবহার করেছি এখানে। এরপর আমরা আসব সংখ্যার ধারণা অধ্যায়ের প্রকারভেদ। প্রকারভেদের মধ্যে আমরা প্রথমেই যে প্রকারভেদটা আসবে সেটা হচ্ছে ছোট সংখ্যা ও বড় সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো সেগুলোর বাম পাশে হচ্ছে ছোট, ডান পাশে হচ্ছে বড়। ছোট থেকে বড়, অর্থাৎ যদি বলা হয় ছোট অঙ্ক কোনটি তাহলে 0, আর যদি বলা হয় বড় অঙ্ক কোনটি তাহলে 9। এখন যদি বলা হয় 2 অঙ্কের বড় সংখ্যা কোনটি তাহলে অবশ্যই আমরা লিখব 2টা 9। আমরা যদি 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কথা বলি তখন কিন্তু 2টা 0 বসালে সেটাকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হিসেবে বলা যাবে না। তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে গেলে আমাদের এই 0 এর ইমিডিয়েট সিনিয়র অর্থাৎ 1, 0, 1 দিয়ে এটাকে বসানো যাবে, কিন্তু এখানে 0 এর কোনো ভ্যালু থাকে না জন্য আমরা যদি 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বসার কথা বলি তাহলে প্রথমে একটি 1 এবং তারপরে 0 বসানোর মাধ্যমে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে পারি। একইভাবে যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে প্রথমে একটি 1 এবং তারপর 4টি 0 দিয়ে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে পারি। আবার যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার কথা বলে তখন আর এই অন্য ডিজিট আসবে না, তখন শুধুই 9 এবং 9ই বসবে। তাহলে 5টা 9 বসালে সেটিকে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতেছি। এরপর সংখ্যার প্রকারভেদে আসে জোড় বিজোড় সংখ্যা, যেটা ইংলিশ হচ্ছে ইভেন অড নাম্বার। তাহলে যদি কোনো সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 থাকে তাহলে সেগুলো অবশ্যই চোখ বন্ধ করে জোড়। আর যদি কোনো সংখ্যার শেষে 1, 3, 5, 7, 9 থাকে তাহলে সেটি অবশ্যই বিজোড় সংখ্যা। শুধু এখানে মূলত জানার বিষয় হচ্ছে আমাদের ব্যাংক ম্যাথে এই বিষয়গুলো ইংলিশে এসে থাকে, এই কারণে শুধু এই 2টা কথা আমরা ইংলিশে মনে রাখবো বা জানবো। এরপর আসে রোমান সংখ্যা, অর্থাৎ রোমান হরফে যে সংখ্যাগুলো লেখা হয় সেটাই আসলে রোমান সংখ্যা। অনেক সময় পরীক্ষায় এসে যায় একটা এলতে কত, এল দ্বারা কত সংখ্যা বোঝানো হয়, এই জন্যই আমরা রোমান সংখ্যা, যাকে আই মানে হচ্ছে 1, ভি মানে হচ্ছে 5, এক্স এর সমমান হচ্ছে 10, এল হচ্ছে 50, সি হচ্ছে 100, ডি 500 এবং এম হচ্ছে 1000 প্রকাশ করে। এইটা মনে রাখার একটা টেকনিক আছে, সেটি হচ্ছে এলসিডি মনিটর। অর্থাৎ এল হচ্ছে এই 50, সি হচ্ছে 100, ডি হচ্ছে 500, এম তো মনিটর মানে 1000। এভাবে আপনারা মনে রাখতে পারেন যদি সংখ্যা গঠনের কথা আসে। তবে মূলত এই বড় সংখ্যাগুলোকে মূল রেখে ছোটোগুলোতে আমরা ডানে অথবা বামে দেব। যদি আমরা 4 লিখতে বলি তাহলে বড় পাশাপাশি বড় হচ্ছে 4, 5, 5-এর বামে যদি 1 কমাই তাহলে হবে 4। আবার যদি আমরা 51 লিখি তাহলে এল এর পরে যদি আই দেই তাহলে সেটি হবে 51। তাহলে এভাবে আমরা রোমান সংখ্যার অঙ্কগুলো দিয়ে সংখ্যা গঠন করতে পারবো। তাহলে বন্ধুরা এবার আমরা আসি পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা কাকে বলে। তো পূর্ণ সংখ্যার ইংলিশ হচ্ছে ইন্টিজার এবং ভগ্নাংশ সংখ্যার ইংলিশ হচ্ছে ফ্র্যাকশন। তো এই ফ্র্যাকশন যে সংখ্যাগুলো সেগুলো নিয়ে আলাদা একটি অধ্যায় আছে এবং সেখানে গিয়ে আমরা ফ্র্যাকশনের বিস্তারিত আলোচনা করব। তবে এখানে শুধু আমরা ইন্টিজার কাকে বলে সেই ইন্টিজারের সংজ্ঞাটা জেনে নেব। তো শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, যেমন 0, 1, -5, 10, -100, 200 ইত্যাদি। আর পূর্ণ নয় এমন যে কোনো সংখ্যাই হচ্ছে ভগ্নাংশ বা ভাঙ্গা সংখ্যা। তো পূর্ণ নয় কেমন সেটাকে আমরা উপরে নিচে বা লব হর আকারে প্রকাশ করা যায়, যেখানে পি হচ্ছে লব, কিউ হচ্ছে হর। এভাবে যদি কোনো সংখ্যাকে প্রকাশ করা যায় মানে ভাঙ্গা সংখ্যা। যেমন 2 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, কিন্তু 2-এর সাথে যদি আমরা আরও হাফ দেই তাহলে সেইটাকে বলে কি ভাঙ্গা সংখ্যা, মানে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ অধ্যায়ে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমরা এই অধ্যায়ে আমরা সংখ্যা সম্পর্কে আলোচনা করতেছি। জাস্ট পূর্ণ সংখ্যার ইংলিশ হচ্ছে ইন্টিজার, এটি আপাতত মনে রাখলেই চলবে। এরপর হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা হচ্ছে এই পজিটিভ ও নেগেটিভ ইন্টিজার বা পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বারের বাংলা। তাহলে এখানে যদি কোনো সংখ্যার বাম পাশে, যদি কোনো সংখ্যার লেফট সাইডে কোনো চিহ্ন থাকে অর্থাৎ প্লাস অথবা মাইনাস, তাহলে সেটিকে আমরা প্লাস সংখ্যা অথবা
মাইনাস সংখ্যা হিসেবে নির্ণয় করব। তাহলে অর্থাৎ যদি বলা হয় 5 এটি কি ধনাত্মক না ঋণাত্মক? 5 হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা, কিন্তু যদি বলা হয় 2 এর সামনে মাইনাস, তাহলে 2 হচ্ছে একটি ঋণাত্মক সংখ্যা। আবার যদি বলে 2 মাইনাস, এটি কিন্তু ঋণাত্মক সংখ্যা নয়, তার কারণ 2 পর্যন্তই এই সংখ্যাটা সীমাবদ্ধতা ছিল। তারপরে ডানের চিহ্ন আমরা লক্ষ্য করব না, আমরা সবসময় বাম পাশের চিহ্নটি খেয়াল রেখে পজিটিভ অথবা নেগেটিভ নাম্বার ধরে ফেলবো। এখন অঙ্কে প্রয়োগ, অঙ্কে কি এত সহজ বিষয়গুলো এসে থাকে? হ্যাঁ, অঙ্কেও এত সহজ বিষয়গুলোও এসে থাকে। তো যদি জোড় সংখ্যা বলে আমরা অপশন টেস্টের মাধ্যমে, বা ধনাত্মক সংখ্যা বলে, তাহলে আমরা অপশন টেস্টের মাধ্যমে এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। যেটা হচ্ছে যদি জোড় বলে তাহলে 2, 4 ইত্যাদি ধরবো, এবং বিজোড় বললে 3, 5 ধরবো। কখনোই বিজোড় সংখ্যার অপশন টেস্ট ধরলে 1 ধরবো না, তার কারণ 3টা 1-এর গুণফল, 2টা 1-এর গুণফল যেমন 1, 3টা 1-এর গুণফলও 1, কাজেই এটাতে সংখ্যা পরিবর্তন হয় না জন্য অপশন টেস্টের বেলায় আমরা 1কে কখনো অপশন হিসেবে ধরবো না। এরপর হচ্ছে ধারাবাহিক নাম্বার বা ধারাবাহিক সংখ্যা, কনজিকিউটিভ নাম্বার। তাহলে নির্দিষ্ট ধারা বা ক্রম বজায় রেখে চলে এরকম সংখ্যাকে ধারাবাহিক সংখ্যা বলে। তো ক্রম বজায় রাখা বলতে 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, এরকম 100-এর পর 101, 102, এগুলো হচ্ছে ধারাবাহিক বা ক্রমিক সংখ্যা বা কনজিকিউটিভ ইন্টিজার। যদি বলা হয় ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, তাহলে কি হবে? 2, 4, 6, 8, এগুলোর পার্থক্য কিন্তু তখন 2। আবার যদি বলা হয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তখন হচ্ছে 1, 2, 3, 4। যদি বলা হয় ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, তখন কি হবে? তখন হবে 1, 3, 5, 7। এভাবে আমরা ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা মনে রাখব। এর পরের অধ্যায় হচ্ছে, এর পরের টপিক হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা। আসলে সবচেয়ে এই সংখ্যা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এইটার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাত্রা শুরু করলাম। তো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হচ্ছে সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। এখন মৌলিক সংখ্যার উৎপাদক সবসময় দুটি থাকে, উৎপাদক বা ভাজক। অর্থাৎ মৌলিক সংখ্যাকে সবসময় দুইটি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, এর বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। যদি বেশি দিয়ে ভাগ করা যায় তখন সেটি হয়ে যাবে যৌগিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা থেকে পরীক্ষায় অনেক ধরনের প্রশ্ন হয়। একটা হচ্ছে 2, এখন মৌলিক সংখ্যাগুলো একটু আমরা দেখে নেই যে 1 থেকে 100 পর্যন্ত কতটি বা কি কি। তো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, এরপরে 41। এভাবে আপনারা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো দেখে নেবেন। আমি শুধু এখানে 37 পর্যন্ত দিয়েছি, কিন্তু যদি প্রশ্ন থাকে এরকম যে 10 থেকে 50 পর্যন্ত কতটি সংখ্যা মৌলিক, তাহলে আমরা এই মোবাইল নাম্বার দিয়ে এটা নিমিষেই বের করতে পারি। তাহলে এই মোবাইল নাম্বারটা আমাদের সবার মুখস্থ রাখতে হবে। সেটি হলো 4422322321। আমার সঙ্গে আরেকবার পড়ুন আপনারা, 4422322321। অর্থাৎ এখানে প্রতি দশকে কতটি মৌলিক সংখ্যা সেটি বোঝানো হয়েছে। অর্থাৎ 0 থেকে 10 পর্যন্ত 4টি, 10 থেকে 20 পর্যন্ত 4টি। যদি বলা হয় 20 থেকে 50 পর্যন্ত কয়টি, তখন আমরা এই যে 20 থেকে 50 পর্যন্ত এই কয়েকটি যোগ করলেই বুঝতে পারবো। 2, 2, 4 আর 3, 7টি। তাহলে 20 থেকে 50 পর্যন্ত যদি মৌলিক সংখ্যার কথা বলে, তাহলে আমরা এভাবে যোগ করে একবারেই বের করতে পারি। কিন্তু যদি বলে 43 থেকে 60 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, তখন আমরা 40 থেকে 60 পর্যন্ত বের করার পর 40 থেকে 60-এ কয়টা? 10, 20, 30, 40, এখান থেকে এরপর 3, 2, অর্থাৎ 40 থেকে 60 পর্যন্ত হবে আমাদের 5টি। কিন্তু এখানে প্রশ্ন যদি বলে 43 থেকে 60 পর্যন্ত, তখন কিন্তু আমাদের 40 থেকে 43 পর্যন্ত যতটি আছে ততটি বাদ দিতে হবে। অর্থাৎ 40 থেকে 43 পর্যন্ত একটি মৌলিক সংখ্যা আছে, সেটি বাদ দিতে হবে। তাহলে আমাদের রেজাল্ট হয়ে দাঁড়ায় 4টি। এই পরীক্ষাটি বন্ধুরা একটি চাকরি, অর্থাৎ বিসিএস এর মতো একটি চাকরির পরীক্ষায় এসেছিল। এখন আমাদের শুধু এতটুকুই জানলেই
হবে না, আমাদেরকে মৌলিক সংখ্যা কোনগুলো বা কোনটি আসলে মৌলিক কি না সেটি জানতে হবে। সেটি জানার জন্য আমাদের সংখ্যাটিকে ভাগ যায় কি না সেইটার উপর নির্ভর করতে হবে। এখন ভাগ যাওয়া বা না যাওয়া বিষয়টিকে আমরা কি বলি, বিভাজ্যতা বলি। তাহলে বিভাজ্যতার শর্ত কি, অর্থাৎ কোনো সংখ্যাকে দেখলেই আমরা বুঝতে পারবো যেন যে সংখ্যাটা ভাগ যায়। তো বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে এই বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য রেডি থাকুন, প্রস্তুত থাকুন।